ঘরটা পুনঃস্তব্ধ হয়ে গেল। এবার সেই নীরবতা ছিল ছুরিকাটার মতো ধারালো, যেন এই কঠোরের প্রতিটি ইঞ্জিনে গোপন কিছু লুকিয়ে আছে। হায়দারের ঠোঁটে কোনো বিকৃতি অস্বস্তিকর হাসি ফুটিয়ে ধীর কণ্ঠে বলল, এখন থেকে তুমি যাদের রোজ দেখবে তারা কেউই তোমার পরিচিত হবে না। প্রতিটি মানুষ, প্রতিটি মুখ তোমার জীবনচক্রে নতুন একটা অন্ধকার দরজা খুলে দিবে। হায়দার কিঞ্চিৎ সামান্য ঝুঁকে এলো, নজরে বিচিত্র এক নিষ্ঠুর ঝলক স্পষ্ট ফুটে উঠল। অন্তঃপর পূর্ণ বলল, তুমি যাদের সান্নিধ্যে পাবে তারা তোমার বাস্তবতাকে বদলে দিবে। আজ থেকে তোমার প্রাণতত্ত্ব আর কখনো পুরনো পথে ফিরবে না। সব কিছু বদলে যাবে ধীরে, খুবই ধীরে, এমনভাবে যে তুমি আজ করতেও পারবে না। আধার কুঠিরে যেন তীব্র ঠান্ডা হয়ে গেল। কুহুলির শ্বাস এক মুহূর্তে আটকে গেল। মনে হচ্ছে হায়দারের কথায় অগোচরে কোনো অদৃশ্য বিপদ অপেক্ষা করছে। কুহুলির শুকনো ঢোক গিলে ভয়াক্ত কণ্ঠে প্রশ্ন ছুড়ল, আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? হায়দার বিকলাঙ্গ হাসি হেসে উত্তর দিল, তোমাকে শাস্তি দিতে। কুহুলি তার চোখে অদ্ভুত এক অবনমিত ললসার ছায়া টের পেল। একটু দম নিয়ে পূর্ণ বলো, আমি বাড়ি যেতে চাই, ডাক্তার আমার অপেক্ষায় আছেন। তিনি নিশ্চয়ই এখন কোথাও অস্থির ছায়ার মতো আমাকে খুঁজছেন। এক মুহূর্তের চতুর্পাশে নিস্তব্ধতা স্বল্পাধিক গা ছমছমে হয়ে উঠল। কোহলির নিজের হৃদস্পন্দন যেন অচেনা হয়ে গেল, দ্রুত অস্বস্তির মুক্তির জন্য ছটফট করছে। এই কুঠুরির নিশাচর আধার মনে করিয়ে দিচ্ছে সেই পথে ফিরে যাওয়া এত সহজ নয়। হায়দারের মুখে এক বিব্রতকর অমানবিক তৃষ্ণার ছায়া, হঠাৎ চোখে এক কঠোর দমবদ্ধ করা তীব্রতা জ্বলে উঠল। হুঙ্কার মাখা কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল, বোকা মেয়ে, এতক্ষণে কিছু বুঝলে না? উপস্থিতি আমানিশায় তোমার আবাস এইখানে নির্ধারিত থাকবে। আগামী সকালে তোমাকে এমন এক অচেনা প্রান্তে পাঠানো হবে যেখান থেকে প্রত্যাবর্তন মোটেই সহজসাধ্য নয়। হায়দারের অন্তিম মুক্তিটি কুহিলির কানে বাতাসের তীক্ষ্ণ ধাতব ঝংকারের ন্যায় প্রতিধ্বনিত হলো। ঘরটা মুহূর্তে অল্প সংকুচিত হয়ে এলো। কুহিলির শরীরের রক্ত ঠান্ডা হয়ে গেল। ইশরাকের আচরণ ক্রমেই বিকারগ্রস্তের পর্যায়ে পৌঁছাচ্ছে। বাড়িতে এসে কুহিলের খোঁজে প্রতিটি কোণ উল্টে পাল্টে ফেলছে। ইশরাকের গর্জে পুরো গ্রাম যেন আতঙ্কে থরথর করছে। মনে হচ্ছে সামান্য বিলম্ব হলেই পরিস্থিতি ভয়াবহ রূপ নিবে। কায়রা খানম অতিরিক্ত ভয়ে নিস্তব্ধ হয়ে গেছে, রক্ত শিরায় জমে গেছে, আর ইয়াশা উৎকণ্ঠায় অস্থির, অসহায়ের মতো পায়চারি করছে, কিন্তু কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারছে না। ইশরাক অসহায় বিভোর, বাতাসে শোকনিদান ছড়িয়ে দিচ্ছে। পুকুরে নেমে বহুক্ষণ মরিয়া হয়ে খুঁজেছে, কিন্তু কুহিলের কোনো হদিশ মেলেনি। চারদিকে নিস্তব্ধতার মাঝে ইশরাকের মর্মান্তিক বিলাপ আরও ভারী হয়ে উঠেছে। এবার অশ্রুসিক্ত কণ্ঠে বিদীর্ণ স্বরে বলল, আম্মু, তুমি কুহুকে পুকুরঘাটে পাঠালে কেন? এখন এই নিষ্পাপ বাচ্চাটাকে আমি কোথায় খুঁজে পাবো? তাকে ছাড়া আমার অস্তিত্ব যে শূন্য হয়ে যাচ্ছে। সকালে প্রথম আলোটা আজ নিস্তেজ। শিশির মেয়েটা উঠানে নিঃশব্দে থমকে আছে এক অদৃশ্য ভার। আজ পাখিরা ডাকে না, বাতাস বয়ে যায় মন্থর গতিতে। মনে হয় যেন প্রকৃতি নিজেই গভীর শোকে নিমজ্জিত হয়ে আছে। ঘরের দেওয়ালে ঠান্ডা স্যাঁতসেঁতে ছায়া, কারো পদচারণা নেই, নেই কোনো কথার গুঞ্জন, শুধু আছে নিঃশ্বাসের মতো হালকা এক নীরবতা যা চারপাশে ভাসছে। কুহিলি হাঁটু জড়িয়ে মুখ লুকিয়ে নিশ্চুপ হয়ে বসে আছে। সারা রাত প্রচণ্ড কেঁদেছে, চোখ দুটো একদম ফুলে গেছে, মাথা যন্ত্রণা যেন ধারালো ছুরির মতো কেটে যাচ্ছে। কাঁপতে কাঁপতে স্মৃতির মতো ইশরাকের মুখটা অবিরাম চোখের সামনে ভাসছে। গলা এতটাই শুকিয়ে গেছে যে কোনো শব্দই বের হচ্ছে না, কেবল নিঃশব্দে বেদনা কুহিলিকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে আছে। ইশরাক ভোরে থানায় গিয়ে নিখোঁজের রিপোর্ট করেছে। পুরো গ্রাম এখন একজোট হয়ে কোহলিকে খুঁজছে। ঘাট, বাঁশবন, পুকুরঘাট সবখানে মানুষের হাহাকার। কায়রা খানম শোকে বিধ্বস্ত, অসুস্থ দেহ নিয়ে শুয়ে আছেন, কোনো কথা বলতেও পারছেন না। ইয়াসে তো কেঁদেছে যে গলা প্রায় ভেঙে গেছে, চোখে আর জল নেই। ইরাবতীর স্বামী সন্তানসহ ছুটে এসেছে। ওর স্বামী আদিব নিজ উদ্যোগে কোহলির নিখোঁজের কেস হাতে নিয়েছে। কোনো আনুষ্ঠানিক আদেশের অপেক্ষা না করে চারদিকে ছুটে তথ্য সংগ্রহ করেছে, যেন নিজের সন্তানের মতো কোহলিকে ফিরিয়ে আনার অঙ্গীকার করেছে। আনিসুদ্দিন নিঃশব্দে কাঁদছেন, মেয়ের খবর শুনে ছুটে এসেছেন। ভয়ে তার কলিজা কাঁপছে, তাও সবাইকে সান্ত্বনা দিচ্ছেন, সব কিছু ঠিক হয়ে যাবে। অচেতন কোহলিকে ট্রাকের ভেতর শটান ফেলে নিয়ে যাওয়া হচ্ছে। লোহার দরজা ধপ করে বন্ধ হতেই
অন্ধকার সব গ্রাস করে নিয়েছে। পাশে আরো দুজন কিশোরী, 17-18 বছরের, ভয়ে কাঁপতে কাঁপতে নিঃশব্দে আর্তনাদ করছে। ট্রাকের ইঞ্জিন গর্জে উঠছে বোঝা যাচ্ছে। কোথাও খুব দূরে কোনো অজানা অন্ধকারে ওদের টেনে নেওয়া হচ্ছে। আজ রজনী যেন অমানসিক নিষ্ঠুরতার জমাট বেঁধে আছে। আকাশে কোনো তারা নেই, শুধু ধুলো ধোঁয়ায় ঢেকে থাকা এক আধার পটভূমি। বাতাসে হালকা পচা গন্ধ, কোথাও অদেখা কানো অশুভ ক্ষত ফুটেও রয়েছে। দূরে শিয়ালের বিষণ্ণ ও হুঙ্কা হুয়া শব্দ, মাঝে মধ্যে ঝড়ো হাওয়ার মতো কোনো অচেনা আর্তনাদ ভেসে আসছে। কোহলির সাথে আরও 7জন মেয়েকে একটি শৈত্য স্যাঁতসেঁতে জানালাবিহীন ঘরে আটকে রাখা হয়েছে। ঘরটা যেন শ্বাসরুদ্ধ নৈঃশব্দের ছায়ায় ডুবে আছে। ইশরাক উন্মাদের মতো হয়ে গেছে, নিজের অস্বস্তি নিজেকে বারবার আঘাত করছে। হাত পা কাঁধে তাজা ও শুকনো আছের দাগ ছড়িয়ে আছে, রক্ত জমে গা বেয়ে কাদার মতো লেগে আছে। কোহলিকে হারিয়ে ফেলার ভয় ইশরাকের ভেতরটা গুটিয়ে যাচ্ছে। হৃদয় যেন ঝাঁঝালো দাঁত বসিয়ে ধীরে ধীরে যন্ত্রণায় ছিঁড়ে ফেলছে। চোখে নিদ্রা নেই, মাথায় ঠিক ভুলের বোধ নেই, শুধু একটাই আত্মচিন্তা, আমার কুহু কোথায়? কায়রা খানম ছেলের পাশে এসে নিঃশব্দে বসলেন। গলা ভিজে উঠছে, সংকোচ মিশ্রিত কণ্ঠে বললেন, বাবু, বৌমাকে আমরা ঘাটে পাঠানো একদম উচিত হয়নি। এখন তোর হৃদয়ে যে আগুন জ্বলছে সে ক্ষোভে তুই নিজেকে দগ্ধ করে ফেলছিস। আমি আর এই দৃশ্য এক মুহূর্তের জন্য সহ্য করতে পারছি না। চাইলে তুই আমায় বটিয়ে এনে 2 টুকরো করে ফেল, তাও শান্ত থাক। তোর শরীরের ক্ষতগুলো দেখে আমার কলিজার পর্দা কেঁপে ওঠে। এই যন্ত্রণা আমার সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। ইশরাক আমাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল, বুকে মুখ লুকিয়ে অস্পষ্ট আর্তনাদে বলল, আম্মু, আমি কুহিকে ছাড়া বাঁচব না। আমি কুহুকে ভীষণ ভালোবাসি। পুরো 1 সপ্তাহ দূরে ছিলাম, চোখে একটু ঘুম আসেনি। গতকাল শুধু এক নজর দেখার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে গ্রামে ছুটে এসেছিলাম। দেখো না আম্মু, এসব কি হয়ে গেল? ইরাবতী আর ইয়াসা পাশে বসে নিস্তব্ধ হয়ে কাঁদছেন। প্রাণপ্রিয় ভাইয়ের আর্তনাদ আর কেউই সহ্য করতে পারছে না। ছোট্ট ইমতিয়াজ কাপা কণ্ঠে মামা মামা বলে ডাকতে ডাকতে ইশরাকের চোখে গড়িয়ে পড়া অশ্রু মুছে দিচ্ছে। রাত্রির গভীরতা যেন নিঃশ্বাস আটকে রাখা কালো আবরণ। পরিপার্শ্বিক এখন এমন অদ্ভুত নিস্তব্ধতা, পৃথিবী হঠাৎ থেমে গেছে। বাতাস কেবল শীতলতা কামছে, মৃদু হাওয়া সাই সাই করে গাছের পাতায় আঘাত করছে। দূরে পরিত্যক্ত বাড়িটি অন্ধকারের খুব ভয়ঙ্কর দেখাচ্ছে। জানালার ফাঁক যেন ক্ষীণ আলো মৃত্যুর আগমনী বার্তা হয়ে বেরিয়ে আসছে। পুকুর পাড়ের জলরাশিতে কেবল ঢেউ নেই, আছে শুধু স্থির ভয়াক্ত নীরবতা। কোথাও কোনো পাখির ডাক নেই, নেই কুকুরের ঘেউ ঘেউ, নেই মানুষের কথাবার্তা, শুধু অদৃশ্য আতঙ্ক, অচেনা চাপা শব্দ, আর বুকের ভেতর অস্বস্তিকর এক টান আছে। কুহুলি একান্ত একটা রুমে এনে সাজিয়ে তোলা হচ্ছে। কুহুলিকে একান্ত একটা রুমে এনে সাজিয়ে তোলা হচ্ছে। দুজন প্রাপ্তবয়স্ক মহিলা ব্যস্ত হাতে প্রস্তুত সামলাচ্ছেন। নিজেদের মধ্যে চাপা হাসাহাসি চলছে। আধ ঘন্টা পর দরজায় হালকা শব্দ হলো। একজন মধ্যবয়সী ব্যক্তি ভেতরে ঢুকে কোহলির দিকে তৃষ্ণার নজরে তাকিয়ে রইল। তার দৃষ্টি তীব্রতায় কোহলির ভীতসম্ভ্রান্ত মন আরও কেঁপে উঠল। লোকটার চোখে লালসার দহন জ্বলে উঠেছে। কামুকতা নিয়ে ধীরে ধীরে সম্মুখে এগিয়ে এলো। কোহলি আতঙ্কে সরে যাওয়ার চেষ্টা করলো। চাপা শ্বাস, থরথরে হাতে আত্মরক্ষার তীব্র তাগিদে হঠাৎ পাশের টেবিলে থেকে ফুলদানিটা তুলে নিয়ে সজোরে লোকটার মাথায় আঘাত করলো। ভদ্রলোক ছিটকে নিচে পড়ে গেলেন। কোহলির অবস্থা, শুদ্ধ শরীরটা কাঁপছে, হতবিলম্ব নজরে দাঁড়িয়ে আছে। কোহলি ফ্লোরের কোণে বসে একাকী বিড়বিড় করে উঠল, আমি বেঁচে থাকতে আমার দেহে অন্য কারো ছায়া পড়তে দেব না, তাহলে যে সখাবাবুর রেখে দেওয়া সমস্ত ছেনের ছাপ মিলিয়ে যাবে। ইশরাক আর আবাদি চতুর্দশ ছুটছে। কোহলির খোঁজ নেই। গ্রামে প্রতিটি পথ, প্রতিটি ঘাট, প্রতিটি কোণে খবর নিয়েছে। আতঙ্কে বাতাস যেন ভারী হয়ে আছে। কিছু সূত্র জোগাড় করে, এটা নিছক অর্থধান নয়, এর পেছনে রয়েছে অন্ধকার কোনো ষড়যন্ত্র। তদন্ত করতে করতে ওরা এসে পুকুরঘাটের সামনে দাঁড়ালো। হঠাৎ একটা 5 বছরের শিশু লাজুক নজরে এগিয়ে এলো। ভয়াতুর কণ্ঠে বলল, সন্ধ্যাকালে আমি দেখেছিলাম এক বেডা ওই আপুরে ধইরা জোর কইরা টাইনা বাগানে নিয়ে যাইতেছিল। ইশরাক থমকে গেল, চোখে জমে উঠল নিঃশব্দ বিস্ময়।
কিছুক্ষণ পর হঠাৎ এক প্রতিবন্ধী কিশোর দৌড়ে এসে পুকুর পাড়ে দাঁড়ালো। তার মুখের কোণে লোল ঝরছে, ডান হাতের আঙ্গুল কামড়াতে কামড়াতে অস্পষ্ট স্বরে বলতে লাগলো, ইট দিয়া মারছিল, তারপর বস্তায় কইরা নিয়া গেছে। শিশুটি দেখানো পথ ভীত, সমস্ত নীরবতা আর ছেলেটার কাঁচা বর্ণনার সঙ্গে মিলিয়ে ইশরাক এবং আবিদ শেষ পর্যন্ত অপরাধীর নামটা বের করে আনলো, আর সেটা হলো হায়দার। রাত্রির অতল আধারে আজ যেন যন্ত্রণার নীলকালি নিঃশব্দে ছড়িয়ে পড়েছে। দিগন্তের অসীম ক্যানভাসে এক অচেনা বেদন্ত্র স্তব্ধ হয়ে উঠেছে। নিস্তব্ধতা অন্তর্গত গভীরে বাজছে এক অনুচ্চরিত আর্তনাদ, যা কেবল মৌনতারই শুনতে পায়। দুই চোখে ঘনিয়ে থাকে অশ্রু ভরা, অথচ অশ্রু ঝরে না। প্রতিটি নিঃশ্বাসে দীর্ঘশ্বাস হয়ে ফিরে আসে হৃৎপটে। বারবার অদৃশ্য ক্ষতের ওপর সময় নিষ্ঠুরভাবে হাত বুলিয়ে যায়। এ রাত সমস্ত ক্ষতকে পুনর্জীবিত করে তোলে। ভগ্ন হৃদয়ের শূন্যতায় প্রতিধ্বনি হয় অজস্র অব্যক্ত গুণগানি। রাত্রি শেষ হয় না, তবুও ভোর আসে না। এটাই বোধহয় নিঃসঙ্গ যন্ত্রণার সর্বশেষ নির্বাক, অথচ অন্তহীন রূপ। কুহেলি অভেদ্য গহ্বর ঘরের শীতল ফ্লোরের এক কোণে নির্বাক পাথরের মতো স্থির হয়ে বসে আছে। হায়দারের হাতে ধরা চাবুকটা একের পর এক ওর ক্ষীণ দেহে আছড়ে পড়ছে। প্রতিটি আঘাতে বুকের ভিতর যন্ত্রণার পাহাড় দপদপ করে উঠছে। কুহিলের চোখ যারা কঠিনভাবে আবদ্ধ করে ঈশ্বরের নিকট করুণ প্রার্থনা করছে। চারদিকে ধোঁয়াশা অন্ধকারে ডুবে যাচ্ছে, নিবু নিবু আলোতে যেন বিষাদ গাঢ় হয়ে আসছে। হায়দারের হুঙ্কার কুহিলির চোখ মেলে তাকাতে বাধ্য হলো। তার কণ্ঠে ক্ষোভ আর লোভের বিষ মিশে আছে। মাগি, তুই ওনার আঘাত করলি কেন? জানিস এক রাতের জন্য আমি কত টাকা পেয়েছি? পুরো 10,000। তুই সবটা নষ্ট করলি। লোকটাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আমি আজ তোকে আস্ত রাখবো না। এই অপরাধের উপযুক্ত প্রায়শ্চিত্ত অবশ্য করে তুলব। কুহলি কোনো উত্তর দিল না, দৃষ্টি নির্বাক নিস্তেজ। তবু আশ্চর্য স্থিরতায় সব কিছু শুনে যেতে থাকলো। হায়দার পুনর্বার চাবুক তুলল। এবার তার দৃষ্টিতে ছিল উন্মুক্ত নিষ্ঠুরতার ঘনীভূত অন্ধকার। বাতাস ছিঁড়ে নেমে এলো ঘর জুড়ে এক তীক্ষ্ণ ধারালো শব্দ। হঠাৎ প্রতিধ্বনিত হলো চাট। কুহিলের ক্ষতবিক্ষত দেহটা ঝাঁকুনি খেয়ে উঠল। পুরনো ক্ষতের উপর নতুন দাগ ফুটে রক্তের গাঢ় রেখা এঁকে দিল। এর নিঃশ্বাস ওর যেন বুকের গভীরে আটকে গেছে, প্রতিটি শব্দ টেনে নেওয়ার মতো দগ্ধ বেদনায় ছুরি শাসিয়ে বসিয়ে দিচ্ছে। হায়দার থামল না, তার অগ্রসী হাত বারবার উঠল আর নেমে এলো। প্রতিটি আঘাত যেন মানবিকতার মৃগীয়। তুহিলি দুর্বল, অস্থির, আরও খান খান হয়ে যাচ্ছে। চতুর্পাশে ভ্যাপসা অন্ধকার, শুকনো রক্তের কটু গন্ধ আর ভাঙা নিঃশব্দের দম বন্ধ করা প্রতিধ্বনি। সব মিলিয়ে ঘরটা নরকের উপমার ঊর্ধ্বে চলে গেছে। তুহিলি থরথর করে কাঁপা ঠোঁটে উচ্চারণ করলো, ইশরাক, তুমি কি শুনতে পাও? এই নিঃশব্দ অনুনয় হায়দারের বীভৎস ক্রোধকে আরও উত্তেজিত করে দিল। সে ঠান্ডাভাবে চাবুকটা আঁকড়ে ধরে পূর্ণ আঘাত হানার প্রস্তুত নিল। এই নৃশংসতার ওর কাছে কোনো বিকৃতি সাধনার চূড়ান্ত প্রার্থনা মাত্র। কোহলি চোখ আবদ্ধ করে মনে মনে বিড়বিড় করলো, সখাবাবু, কুহু হয়তো শেষবারের মতো তোমার পবিত্র মুখখানেই দেখতে পারবে না। তার আগে 3.5 হাত মাটির তলায় নেমে যেতে হবে। আমার শরীরের ব্যথা প্রতিক্ষণে বাড়ছে, অথচ তোমার ভাগটুকু আমি কাউকে বিলিয়ে দেইনি। মনে হচ্ছে আমি মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। তুমি কি তা অনুভব করছো? অবশেষে ক্লান্তির বাঁধনে হায়দারের হাত থমকে গেল। কুহিলি শীতল মেঝের উপর নিঃস্বাদহীন নিথরটার মতো ঝরে পড়ল। রাত্রি নেমেছে নিঃশব্দ শোকের মতো, চারটি আকাশে ঝুলিয়ে আছে। তার আলো নেই, নেই কোনো উজ্জ্বলতা। ভীষণ স্নান ক্লান্ত দেখাচ্ছে, যেন সেও দুঃখে ভারাক্রান্ত। হাওয়ার এক ধরনের অদৃশ্য ভার, প্রতিটি শ্বাস দুঃখে ভিজে উঠেছে। আশপাশ নিস্তেজ অন্ধকার, দূরের শুকনো পাতা আর দুলছে না। সব কিছুর উপর নেমে এসেছে গভীর স্তব্ধতা। সময় কাছে নীরব কান্নায়। রাতের অন্তরে বুকে হাহাকার জমে আছে। না বলা ব্যথায় প্রতিধ্বনি দুলছে আকাশ জুড়ে। আর নিত্যরঙ্গ বাতাসের ভেসে বেড়াচ্ছে বিদীর্ণ আত্মার দীর্ঘ নিঃশ্বাস। কুহিলির এখনও কোনো খোঁজ নেই। আবিদ হায়দারের বিরুদ্ধে একে একে সব প্রমাণ জোগাড় করে ফেলেছে, খুব শিগগিরই ধরা পড়বে। ইশরাক পুকুর ঘাটে নিঃশব্দে বসে আছে, জলের ওপর আলো ছায়ের খেলায় ভেসে উঠছে। কুহিলির সাথে কাটানো প্রতিটি রাত, প্রতিটি ক্ষণ। হঠাৎ আচমকা ইশরাকের শরীর কেঁপে উঠল। নিজের অজান্তে আকাশপানে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দিল, জান, তুই কোথায়?
ইশরাকের বুক ভেঙে আসছে, মাথা নিচু করে বিড়বিড় করে বলল, আমাকে ভীষণ কষ্ট হচ্ছে রে। তোর ঠোঁটে সেই আলতো স্পর্শ না পেলে আমার ঘুম আসে না। তুই এটা জানিস না? পুরো 2টা দিন কেটে গেল, তোর দেখা পেলাম না। ইশরাক হঠাৎ নিশ্চুপ আকাশের নিচে কেঁদে উঠে চাপা কণ্ঠে বলল, কেমন আছিস, কোথায় আছিস? আমি এসব কিছুই জানি না। আনিসুদ্দিন মেয়েকে হারিয়ে দিশেহারা প্রায়। একদিনে তার স্ত্রীর কটূক্তি আর একদিনে মেয়ের শোক, সব কিছু মিলিয়ে তার পাগল প্রায়। কিছুক্ষণ মেয়ে শ্বশুরবাড়িতে এসে খোঁজ খবর নেন, আবার তারা দেখে নিজ বাড়িতে ফিরে যান। একটি নিস্তেজ ভোরে মানুষের পদাচারণ অনুপস্থিত, রাস্তার শব্দহীন, আকাশ অনুচ্চার থাকে। সকালের আধার আলোয় গ্রাম মুখছবি রহস্যময় হয়ে ওঠে। সূর্য উদয়ের প্রতিটি মুহূর্তে যেন নতুন দিনের সঞ্চারণ, আর অতীত রাতের ক্লান্তি নিঃশেষ হতে থাকে। ইশরাক আর আদিব ভোরের ক্ষীণ আলো ফুটেই শহরের পথে রওনা হলো। সঙ্গে 2জন কনস্টেবল আছে, তারা প্রতিটি পদক্ষেপ নিখুঁত নিয়ম অনুবর্তিতা অনুযায়ী কাজ করেন। হায়দারের অবস্থান, চলাফেরা, এমনকি আড়াল স্থলে পূর্ণ সংবাদ সংগ্রহ করেছে। এখন অপেক্ষা কেবল সঠিক মুহূর্তের, সমস্ত হিসাব চুকিয়ে নেওয়ার। অবশেষে ওরাও পৌঁছালো। হায়দারের ফোন নাম্বারের সূত্র ধরে লোকেশনের নির্ণয় করে বেটাকে আটকাতে সক্ষম হলো। বদমাসটা এখনও সত্যিটা স্বীকার করতে নারাজ। ঘুরিয়ে ফিরে একের পর এক বানানো গল্প সাজিয়ে চলছে। ইশরাক চোয়াল শক্ত করে নিজেকে সংযমে ধরে রেখেছে। আবিদের ধৈর্য ফুরিয়ে এলো। কঠোর দৃষ্টিতে তাকিয়ে বলল, শালাবাবু, এই বদমাসটাকে কিছুক্ষণ আলাদা রুমে রেখো, উত্তর মাধ্যম দে। আমরা বাইরে আছি, সত্যিটা বের করার দায়িত্ব তোর। আবির 2 কনস্টেবলকে সঙ্গে নিয়ে বাইরে অবস্থান করতেই ঘরের ভেতর ঘন এক নিস্তব্ধতা নেমে এলো। ইশরাক ধীর তবে ভারী নিঃশ্বাস টেনে প্রশ্ন ছুটতে থাকলো। প্রতিটি শব্দের চাপ, প্রতিটি অনুসন্ধানের তীব্রতা রয়েছে। শেষমেশ হায়দারের কঠোর জেদের প্রাচীর ভেঙে পড়ল। স্তব্ধ স্বরে বলতে আরম্ভ করলো, আমি মেয়েটাকে প্রথমবার দেখেছিলাম ঢাকার শাহবাগে, এক পরিত্যক্ত বিল্ডিংয়ের সামনে। তখন ওর উপর আমার নজর পড়ে, পরে হঠাৎ হারিয়ে যায়। 4-5 দিন আগে আবার দেখা মিলল। মনে হলো অনেকদিন পর সোনার হরিণ সামনে এসেছে। তারপর শুধু সময়ের অপেক্ষায় ছিলাম, কবে সুযোগটা তৈরি হবে। সুযোগ মিলতে ওকে তুলে আনলাম। ঈশা কঠিন দৃষ্টিতে তাকে প্রশ্ন ছিল, এখন আমার কুহু কোথায় আছে? হায়দার থতমত খেয়ে জবাব দিল, পাতারহাট বন্ধ এক ব্যাকসন বাড়িতে ওকে আটকে রেখেছি। ইশরাক অবাক হলো, তার মানে সেদিন কুহুকে দা হাতে নিয়ে তুই ধাওয়া করেছিলি? হায়দার নিচু স্বরে বলল, হ্যাঁ, ওটা আমি ছিলাম। ইশরাকের দৃষ্টি স্থির, কিন্তু প্রতিটি শব্দে বীজ চাপিয়ে দিয়ে বলল, আমি বহুদিন ধরে বুঝেছিলাম ওই বিল্ডিংয়ে অস্বাভাবিক কিছু চলছে, কিন্তু সেই নরপিশাচটা যে তুই, এটা কখনো কল্পনাও করিনি। ইশরাক পূর্ণ ঝাঁঝালো স্বরে যোগ করলো, আমি সেদিন কুহুর কাছ থেকে সব কিছু আড়াল করেছিলাম, কারণ ওর ছোট্ট হৃদয়টা এসব শুনে ভয় পেত। আর তুই সেই ভয়াবহ মুহূর্তের নোংরা ছায়ায় ওকে টেনে নিলি। আম্মু তোকে কতটা বিশ্বাস করতো, কত স্নেহ করতো, সেই বিশ্বাসের দাম এভাবেই পরিশোধ করলি? কত মেয়ের জীবনে তুই ছিঁড়ে খুঁড়ে অন্ধকারে নিক্ষেপ করেছিস, কত স্বপ্ন, কত ভবিষ্যৎ তোর নোংরা মানসিকতার নিকটে মাটিতে মিশে গেছে। এসব কখনো ভেবেছিস? সমস্ত হিসাব সামনে আসবে, আর তোর প্রাপ্য শাস্তি হবে নির্মম, ভয়ঙ্কর, চূড়ান্ত এবং ভীষণ অপমানজনক। হায়দার আতঙ্কের চোখ বিস্ফোরিত করে একদৃষ্টিতে তাকিয়ে আছে। চোয়াল কাঁপছে, নিঃশ্বাস এলোমেলো, যেন দেহের ভিতর থেকে সব সাহসটুকু চুষে নেওয়া হয়েছে। ঘরের নীরবতা, ওর ভয়ের কম্পন স্পষ্ট শোনা যাচ্ছে। মুহূর্তে ইশরাকের ধৈর্য একদম ফুরিয়ে গেল। গলা যেন জমাট ঝড়ের মতো গর্জে উঠল। আরেকবার হুঙ্কার ছুড়ল, আমার কুহুকে যদি এক বিন্দু পরিমাণ আঘাত করে থাকিস, তাহলে তোকে আমি নিজের হাতে পিষে গুঁড়ো করে ফেলবো। ইশরাক আর আদিব কনস্টেবল 2জনের হাতে হায়দারকে কঠোরভাবে সোরপোত করলো। তারপর আর এক মুহূর্ত সময় নষ্ট না করে 2জনে দ্রুত গতিতে পাতারহাটের দিকে ছুটে গেল। প্রায় 1 ঘন্টার কষ্টকর পথ পেরিয়ে ওরা অবশেষে পৌঁছে গেল। হায়দারের বর্ণনা অনুযায়ী পথটা ক্রমে ঘন অরণ্যের গভীর ঢুকে যাচ্ছিল। চারদিকে অদ্ভুত নীরবতা, পাতা মরানোর শব্দ ছাড়া আর কিছুই নেই। খুঁজতে খুঁজতে একসময় জঙ্গলের ভেতরে লুকিয়ে থাকা পুরনো ভাঙাচোরা একটি দালানবাড়ির সন্ধান পেয়েছে। দেওয়াল জুড়ে শ্যাওলা, জানালার মরীচিকা, চারপাশে এক ভয়ানক নিস্তব্ধতা। ইশরাকের দম ফেলার সুযোগ না দিয়ে দ্রুত সামনে ছুটে গেল, কিন্তু দালানের ভেতরে ঢুকে যে দৃশ্য ওর সামনে
উন্মোচিত হলো তার জন্য কোনোভাবেই প্রস্তুত ছিল না। হৃদয় যেন মুহূর্তে ভেতর থেকে টনকে উঠল, আর চতুর্দিকে নীরবতা হঠাৎ তীব্র হয়ে হলো। কুহেলির রক্তাক্ত শরীর নিয়ে ঠান্ডা ফ্লোরে নিথর হয়ে পড়ে আছে। ওর ছোট্ট দেহের ওপর অসংখ্য আঘাতের দাগ, নীলচে লালচে আর শুকিয়ে যাওয়া রক্তের রেখা, যেন প্রতিটি দাগ চিৎকার করে জানাচ্ছে কি ভয়ঙ্কর নির্যাতন নেমে এসেছিল ওর উপর। সামনে গিয়ে যেন পাথর হয়ে দাঁড়ালো, তারপর হঠাৎ ধপ করে হাঁটু ভেঙে ফ্লোরে বসে পড়লো। মেজের সঙ্গে ধাক্কায় ওর শ্বাস ছিঁড়ে গেল, চোখের সামনে দিয়ে সব কিছু ঝাপসা হয়ে গেল। পরিপ্রেক্ষিত কেমন অন্ধকারে ঘুরপাক খাচ্ছে। কাঁপা কাঁপা হাতে কোহলির ছোট্ট রক্তমাখা শরীরটা বুকের ভিতর টেনে নিল। কোহলির মুখের পাশে মুখ রাখতে ইশরাকের নিঃশ্বাস থমকে গেল। কোনো শব্দ নেই, কোনো নড়াচড়া নেই, শুধু শরীরের ভিতর জমাট বাঁধা ঠান্ডা রক্ত চলাচল বন্ধ। ইশরাক স্তব্ধ হয়ে বসে রইল। একটা শব্দ, একটা কান্না, একটা আত্মচিৎকার ওর মুখ থেকে বের হচ্ছে না। মনে হচ্ছে দুনিয়ার সব আলো ওই মুহূর্তেই নিভে গেছে। আদিপ তড়িঘড়ি করে কোহলির নিঃশ্বাস পরীক্ষা করলো। খুব ক্ষীণ, প্রায় নেই বললেই চলে। সময় নষ্ট না করে ইশরাকে ঝাঁঝিয়ে বলল, ভাই বসে থাকিস না, কোহলিকে নিয়ে হসপিটালে যা। ইশরাকের শরীরে যেন নড়াচড়া করার সামান্য শক্তিটুকু অবশিষ্ট নেই। আতঙ্কে হৃদয় জমে শক্ত বরফ হয়ে গেছে। চারদিকে সব শব্দ স্তব্ধ হয়ে এসেছে, শুধু বুকের ভেতরে দুঃস্বপ্ন মাখা ধুকপুকানিটা স্পষ্ট শোনা যাচ্ছে। আবিদ উদ্বেগ নিয়ে কোহলিকে উঠে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করলো। হঠাৎ করে মনে হলো পৃথিবী যেন থমকে গেছে। অ্যাম্বুলেন্সের সাইরেন থেমে যাওয়ার পর ইশরাক হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে বুঝতে পারল সময়ের ধারা বদলে গেছে। সামনে সাদা দেওয়ালের এই বিশাল ভবনটা আজ অদ্ভুত নির্লিপ্ত। শত মানুষের কান্না, আশা, আতঙ্ক সব কিছু নীরবে গিলে ফেলে দাঁড়িয়ে আছে। নাশকের তীব্র গন্ধ নাকে এসে লাগতেই বুকের ভেতর দমচাপা একটা শূন্যতা তৈরি হলো। চারিদিকে তাড়াহুড়া করা মানুষের পায়ের শব্দ, হুইল চেয়ারের ধাতব কড়কড়ানি, নার্সদের দ্রুত নির্দেশ, সব মিলিয়ে যেন এক ধরনের শব্দহীন কোলাহল চলছে। তার উপর কোথাও একটা আলো টিমটিম করে জ্বলছে, যেন এই নিস্তব্ধতা অন্ধকারের শেষ আলোটুকু দপ করে নিভে যেতে চায়। ওই ইমার্জেন্সির দরজার উপরে ইশরাক সর্বাধিক প্রিয় মানুষটা শুয়ে আছে। ঠিক কী ঘটেছে, ডাক্তার কিভাবে পরিস্থিতি ব্যাখ্যা করবে, সেসব অজানা। শূন্যতায় ইশরাক হারিয়ে গেছে। বুকের ভেতর কেবল এক অদৃশ্য টান অনুভূতি করছে, যেন অনাকাঙ্ক্ষিত কোনো শক্তি ও হৃদয়কে মুঠিতে ধরা শক্ত হাতের মতো চেপে ধরেছে। সময় স্থির, বাতাস থমকে গেছে এবং মুহূর্তগুলো এক অচেনা, ভীত ও অস্বস্তিকর কোলাহলে হারিয়ে যাচ্ছে। করিডোরের শীতল দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, চোখ দুটো স্থির, কিন্তু হৃদয়ের মধ্যে এক বিধ্বস্ত ঝড় বইছে। ওর উচ্চারণের ক্ষমতা পর্যন্ত নিঃশেষ, কিছুই বলতে গেলেই শব্দগুলো গলায় আটকে আসে। নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে, প্রতিটি দম নেওয়ার জন্য ভেতরের দহনকে আরও ছাড়িয়ে দিচ্ছে। কায়রা খানম একদম ভেঙে পড়েছেন। তিনি ইরাবতীর কাঁধে মাথা রেখে নিজের সমস্ত শক্তিটুকু হারিয়ে ফেলছেন। নীরব কান্না, ভারী বোঝা তার দেহ ভঙ্গিতে স্পষ্ট। ইয়াসা থরথর করে কাঁপছে, চোখের পানি ধরে রাখার চেষ্টা ব্যর্থ হয়ে বারবার গালে গড়িয়ে পড়ছে। প্রতিটি মুহূর্তে ওর ভেঙে পড়া আরও নিখুঁতভাবে ফুটে উঠেছে, যেন সামান্য শব্দ দেহ টলিয়ে দিতে পারে। ইশরাক অনিচ্ছা সত্ত্বেও হাত বাড়াতেই হঠাৎ করে ইয়াসার পুরো শরীরের ভার নিয়ে ভাইয়ের বুকে লুটিয়ে পড়ল, যেন শেষ আশ্রয়টা ওর বুকখানি। মুহূর্তে ইয়াসার হৃদয় চিরে ওটা আর্তনাদ পুরো হাসপাতাল জুড়ে ছড়িয়ে পড়ল। নিস্তব্ধ করিডোরে প্রতিধ্বনিতে কেঁপে উঠল, দেওয়ালগুলো যেন ব্যথায় সাড়া দিয়ে থরথর করে উঠল। ইশরাক মুহূর্তে স্থির হয়ে গেল, নিজের আবেগ ধরে রাখার সামান্য চেষ্টাটুকুও ব্যর্থ। ভেতরে দাউ দাউ করে অশান্তি ও গলা চেপে ধরেছে, দুই হাত অনিয়ন্ত্রিত কাঁপছে। মনে হচ্ছে বুকের ভেতর ঠিক এখনই কিছু একটা ভেঙে যাবে। আনিসুদ্দিনের চোখে জল, একটা সাদা চেক আপ আর লুঙ্গি পরে করিডোরের এক কোণায় চুপচাপ বসে আছেন। ওনার কলিজা দুমড়ে মুচড়ে যাচ্ছে, ভাবছেন ছোট্ট মেয়েটার কতটা যন্ত্রণা পাবে। ইশরাক আর্তনাদ শুনে তিনি আর নিজেকে সামলাতে পারলেন না, কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে আশ্বাস দিলেন। হাসপাতালের মানুষরা থমকে তাকিয়ে আছে। একটা পরিবার প্রচণ্ড বিপর্যয়ের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে, এতটা নগ্ন যন্ত্রণার সামনে যে চারপাশের নীরব সাক্ষীদের চোখে তাদের অসহ্য বেদনার শিকড় স্পষ্ট হয়ে উঠেছে। 2 ঘন্টা প্রতীক্ষা শেষে ডাক্তার ইমার্জেন্সি রুমের দরজা ঠেলে বাইরে এলেন। ইশরাক অগ্নি স্তম্ভের মতো সামনে ঝাঁপিয়ে দাঁড়ালো।
উত্তেজনায় কণ্ঠস্বর কেঁপে উঠে উচ্চারণ করলো, ডাক্তার, কুহুর অবস্থা কেমন? ডাক্তার গভীর কণ্ঠে মুখের সামনে ইতস্ত ভঙ্গি নিয়ে বললেন, আপনি আমার সঙ্গে আসুন প্লিজ। ইশরাকের হৃদস্পন্দন মুহূর্তেই বেড়ে গেল। করিডোরের প্রতিটি পদক্ষেপ যেন আরও অন্ধকার কোনো সম্ভাবনার দিকে টেনে নিচ্ছে। ডাক্তার ওকে নিয়ে কেবিনে নিয়ে এসে চেয়ারে বসতে ইঙ্গিত করলো। কেবিনে ঢুকতে চারদিকে নীরবতা আরও ভারী হয়ে উঠল। ডাক্তার ফাইল খুলে অনেকক্ষণ চুপ করে রইলেন। মনে হলো ঠিক কোনো শব্দ শুরু করবে, তা নিয়ে নিজেই দ্বিধায় আটকে আছে। অবশেষে সোজা হয়ে বসে ধীরে, কিছু অবিচল স্পষ্ট উচ্চারণে বললেন, ডাক্তার ইশরাক, আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। হালকা বিরতি নিয়ে তিনি আবার যোগ করলেন, আমার কিছু গুরুত্বপূর্ণ রিপোর্ট পেয়েছি। ইশরাকের হাত দুটো নিঃশব্দে শক্ত করে উঠল। গলা শুকিয়ে গেল। শব্দগুলো শুনে মনে হলো যেন সময় থেমে গেছে। এই গুরুত্বপূর্ণ শব্দটাই আজ সবচেয়ে বেশি ভয় দেখাচ্ছে। ডক্টর হঠাৎ প্রশ্ন ছুড়ে দিল, আপনার স্ত্রী কি কখনো প্রচণ্ড রকমের মাথা ব্যথার কথা বলেছে? প্রশ্নটা শুনে ইশরাকের ভিতরটা কেঁপে উঠল। মনে হলো কেউ হঠাৎ করে অতীতের কোনো দুঃসহ দরজা খুলে দিয়েছে। কুহিলের সেই রাতগুলো মাথা চেপে ধরে নিঃশব্দে কুঁকড়ে থাকা ব্যথায়, চোখের জলে জমে থাকা জল, সব স্মৃতি একে একে ভেসে উঠল। ইশরাকের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। শুকনো ঢোক গিলে খুব আস্তে করে জবাব দিল, হ্যাঁ। ডাক্তার পূর্ণ বলতে আরম্ভ করলেন, আমি এখন যে বিষয়টা বলতে যাচ্ছি তার জন্য হয়তো আপনি মানসিকভাবে প্রস্তুত নন, কিন্তু সত্যকে স্বীকার করা ছাড়া আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই। আপনার স্ত্রী ব্রেইনের একটা টিউমার হয়েছে। এই মুহূর্তে কেবিনের চারপাশের সব শব্দ ধীরে ধীরে দূরে সরে গেল। এসির মৃদু গুঞ্জন, বাইরে করিডোরে মানুষ যাতায়াত, এমনকি নিজের নিঃশ্বাসের শব্দ ঈশ্বর ঠিকমতো টের পেল না। পৃথিবীটা যেন পাতলা কুয়াশায় আড়ালে ঢেকে গেল। ইশরাক ডাক্তারের মুখে দিকে স্থির হয়ে তাকিয়ে রইল। চোখে বিস্ময়, অবিশ্বাস আর ভয় একসাথে জমাট বাঁধছে, কিন্তু মুখ খুলতে একটি শব্দও বের হলো না। কথা বলার শক্তিটুকুও যেন কোথাও হারিয়ে গেছে। সারা দেহ অবশ, মনে হচ্ছে কেউ বুকের ভেতর থেকে কলিজা টেনে বের করে নিয়েছে। ডাক্তার কিছুক্ষণ নীরব থেকে ইশরাকের দিকে গভীর দৃষ্টি মেলে তাকালেন। তারপর নরম আশ্বাস ভরা কণ্ঠে বললেন, ওনার ব্রেইনে যে টিউমারটি ধরা পড়েছে সেটা আপাতত খুব ছোট আকারের। ভয় পাবেন না, এই মুহূর্তে কোনো জীবন ঝুঁকি নেই। এখন অপারেশন করার প্রয়োজন নেই। আমরা এটাকে লো রিস্ক টিউমার বলি। এ ধরনের টিউমার অনেক সময় বছর ধরে অপরিবর্তিত থাকে, তবে এটাকে অবহেলা করা যায় না। আমার আপনার স্ত্রীকে নিয়মিত পর্যবেক্ষণ রাখবো। ডাক্তার এবার ফাইলটা বন্ধ করে ইশরাকের দিকে আরও সামান্য একটু ঝুঁকে বললেন, আপনাকে 3 মাস পর একটা ফলো আপ এমআরআই করাতে হবে। যদি দেখি টিউমারটা বাড়ছে অথবা নতুন কোনো উপসর্গ দেখা দিচ্ছে, তাহলে আমরা অপারেশন কথা ভাববো। কিন্তু এখন যতক্ষণ না তা হচ্ছে, আমরা শুধু ওষুধের উপসর্গ মন্ত্রণা করব। ইশরাক নিঃশব্দে শুনছিল। এসব ভীষণ ঘামছে, ঠোঁট যুগল কাঁপছে, কিছু শব্দ ভাঙার মুখ থেকে বেরোতে চাইছে, কিন্তু ভয় আর অনিশ্চয়তা আষ্টেপৃষ্টে বেঁধে রেখেছে। শেষের দম নিয়ে খুব আস্তে ভাঙা স্বরে জিজ্ঞেস করলো, ডাক্তার আমার খুব সত্যি বাঁচবে তো? ডাক্তার আস্তে সুরে জানালো, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একদম ভয় পাবেন না। আপনার স্ত্রী স্থিতিশীল আছেন। আপনি শুধু সময় মতো স্ক্যান করাবেন, মানসিকভাবে তাকে শক্ত রাখবেন। এখন কোনো বড় সিদ্ধান্তের দরকার নেই। আমরা তার অবস্থা খুব কাছ থেকে দেখভাল করব। কথাগুলো শুনে ইশরাকের জমাট ভয়ের দেওয়াল যেন প্রথমবারের মতো সূক্ষ্ম এক ফাটল ধরল। দম বন্ধ আতঙ্কের মাঝে নিঃশ্বাস নেওয়ার একটু সহজ লাগলো। কপালের ভাঁজ এখনো পুরোটা মুছে যায়নি, তবুও স্বরটা আগের চেয়ে স্থির আছে। উদ্বিগ্ন চোখে ডাক্তারের পানে তাকিয়ে ধীরে জিজ্ঞেস করলো, এখন ওর শারীরিক অবস্থা কেমন? ডাক্তার জবাব দিল, শরীর বেশ কিছু গভীর, নতুন এবং পুরনো আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা দেখে স্পষ্ট বোঝা যায় সে শারীরিক নির্যাতনের শিকার হয়েছিল। এসব কথা সামলে ওঠার জন্য পর্যাপ্ত সময় লাগবে। এখান থেকে পুরোপুরি সুস্থ হয়ে ফিরতে নিয়মিত চিকিৎসা আর ধৈর্য দুটিই প্রয়োজন হবে। ইশরাক ডাক্তারের কেবিন থেকে বেরিয়ে এসে মায়ের সামনে থামলো। মুখে ক্লান্তি, চোখে চাপা দুশ্চিন্তার ছাপ। কায়রা খানম উৎকণ্ঠার সান্নিধ্যে এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, বাবু ডাক্তার সাহেব কী বলল? ইশরাক তার ছেলে শুলে ঠান্ডা করে প্রত্যুত্তর করল, তোমার ছেলের কপালে সুখ বলে কিছু নেই আম্মু। এবার গাঢ় নিঃশ্বাস ফেলল, তারপর ভারী গলায় যোগ করলো, মেয়েটা আজীবন শুধু যন্ত্রণাই সয়ে এসেছে।
আমি প্রাণপণ চেয়েও তাকে শান্তিতে রাখতে পারলাম না। মুহূর্তে নীরবতার পর ইশরাক নিচু স্বরে পূর্ণবার বলল, কুহুর ব্রেন টিউমার ধরা পড়েছে। কায়রা খানমের মুখের রং সাদা হয়ে গেল, চোখ দুটো বিস্ফোরিত, নিঃশব্দ ও স্থির। সময়ের প্রবাহ এখন যেন ওদের সবার চারদিকে থেমে গেছে। ইয়াসা থরথর করে কাঁপছে। ইরাবতী হঠাৎ বুক চেপে ধরে ডুকরে কেঁদে উঠল। নীরব করিডোরের শব্দটা কেমন যেন তীক্ষ্ণ হয়ে ছড়িয়ে পড়ল।